আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের বৃত্তের খুঁটিনাটির অনুসরণের ম্যাথ কিছু বাকি ছিল, সেই অনুসরণের ম্যাথই আজকে আমরা করব। তো শুরুতে যে ম্যাথটা আমরা দেখতে পাচ্ছি, সেই প্রবলেমটা আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের যে পি কিউ, যার দৈর্ঘ্য তোমাকে দেওয়া আছে এক্স সেন্টিমিটার, এবং ও আর পি কিউর উপর হচ্ছে লম্ব। তার মানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে পি কিউ হচ্ছে এটা, এটা হচ্ছে আমাদের পি কিউ, যার দৈর্ঘ্য তোমাকে এক্স সেন্টিমিটার দেওয়া আছে। এবং ও আর, এখানে ও যেহেতু কেন্দ্র, তার মানে কেন্দ্র থেকে আমি একটা লম্ব টানবো পি কিউ জে এর উপর, রাইট? তো পি কিউ জে এর উপর যদি আমরা একটা লম্ব টানি, তাহলে সেটা হচ্ছে আমাদের ও আর, যেটা কিনা লম্ব তোমার পি কিউ, তাই তো? আর আমরা কি জানি যে কোনো একটা বৃত্তের কেন্দ্র থেকে জে এর উপর যদি আমি লম্ব টানি, তাহলে ওই জে কে, ওই যে আমার লম্বটা, এটা সমান দুইটা ভাগে ভাগ করবে। তার মানে এই পুরা পি কিউর দৈর্ঘ্য যদি তোমার এক্স হয়, তাহলে আর কিউর দৈর্ঘ্য কত হবে? অর্ধেক, যেহেতু সমান দুই ভাগে ভাগ করবে, এটা হবে হচ্ছে এক্স বাই টু। এবং পি আর যেটা, এটার দৈর্ঘ্য হবে তোমার এক্স বাই টু, যেহেতু সমান দুই ভাগে ভাগ করেছে, দুইটা যোগফল তোমার এক্স হয়ে যাবে, এই আর কি। আর তোমাকে একটা ইনফরমেশন দেওয়া আছে যে ও কিউ আর, তার যে কোণ সেটা হচ্ছে তোমার 30 ডিগ্রি, এটা তোমার চিত্রে দেওয়া আছে, তাই তো? এখন তোমাকে বের করতে বলা হয়েছে কিউ ও এস এর পরিমাপ কত। তার মানে কিউ ও এস যে কোণটা, এই কোণটা আসলে কত ডিগ্রি, এটা আমাকে এখন বের করতে হবে। তো এটা আমরা বেশ দুইটা উপায়ে করতে পারবো। তা চলো আমরা একটু লক্ষ্য করি। প্রথম উপায়ে আমরা দেখতে পারি যে এই যে আমার এখানে আসলে দুইটা ত্রিভুজ উৎপন্ন যে হয়েছে, এই ব্যাপারটা আমরা একটু লক্ষ্য করি। দেখো যে ত্রিভুজ ও পি কিউ, এটা একটা ত্রিভুজ, যে যে ও পি কিউ, এটা হচ্ছে আমার একটা ত্রিভুজ। এবং এই ত্রিভুজের যে ও আর, এটাও তো সমান দুই ভাগে ভাগ করছে না এই যে ত্রিভুজকে, মানে সমান দুই ভাগে ভাগ করছে কিনা এটা আমরা একটু পরে দেখবো। বাট দেখো এই যে ও আর যে লাইনটা, এই ও আর লাইনটা আমার এই ত্রিভুজটাকে কি দুইটা ভাগে ভাগ করছে না? একটা ভাগ কি, একটা হচ্ছে তোমার ও পি আর, এই যে এই ত্রিভুজটা ও পি আর, আরেকটা ত্রিভুজ হবে কি ও আর কিউ, এবং আরেকটা ত্রিভুজ হবে তোমার ও আর কিউ, রাইট? এখন আমরা কি কি জানি? আমরা জানি যে পি আর যে বাহুটা, যে পি আর যে বাহুটা, এটার দৈর্ঘ্য কত? এক্স বাই টু। এবং ও পি কিউ, এই ত্রিভুজের যে আর কিউ দৈর্ঘ্য, আর কিউর দৈর্ঘ্য তোমার কত? এটাও তোমার এক্স বাই টু। আরেকটা জিনিস দেখো যে এই যে ও পি আর আর ও আর কিউ, এই দুইটা ত্রিভুজেরই কমন একটা বাহু আছে, একটা হচ্ছে ও আর, এখানেও কি ও আর, ও আর হচ্ছে আমাদের কমন বাহু, এই যে এটা হচ্ছে এই বাহুটা দুইটা ত্রিভুজের জন্যই। এবং আরেকটা লক্ষ্য করো যে এই যে আমার ও পি আর, এই ত্রিভুজের একটা বাহু হচ্ছে তোমার ওপি, ওপি, রাইট? তাহলে ওপি আসলে কি? ওপি কি এই বৃত্তটার ব্যাসার্ধ না? এটা কি বৃত্তটার ব্যাসার্ধ? এবং ও আর কিউ, এই ত্রিভুজের জন্য দেখো যে ও কিউ কিন্তু বৃত্তের ব্যাসার্ধ। তার মানে আমরা বলতে পারি যে ওপি আর ও কিউ কি আসলে তারাও সমান, যেহেতু দুইজনই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে কি আমি বলতে পারি যে আমার ওপিআর আর ও কিউ আর, সরি ওপিআর আর ও আর কিউ, এই যে দুইটা ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজ আসলে সর্বসম, মানে তাদের হচ্ছে তিনটা বাহু সমান হবে এবং তাদের তিনটা কোণও সমান হবে, রাইট? এখন একটু লক্ষ্য করো তো যে ও পি আর, এই ত্রিভুজের এই কোণটা কি 90 ডিগ্রি না? আর ও আর কিউ, এই ত্রিভুজের এই কোণটা 90 ডিগ্রি, তাই না? এই কোণটা যদি তাহলে 30 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা তোমার কত হবে? আসলে 30 ডিগ্রি হবে না? তার মানে আমি বুঝতে পারছি যে কোণ ও পি আর, এটা আসলে কত ডিগ্রি? 30 ডিগ্রি। যেহেতু আমার ত্রিভুজ দুইটা সর্বসম, তার মানে তাদের তিনটা কোণও হবে আসলে পরস্পর সমান, রাইট? আচ্ছা, এই যে আমার এই ইনফরমেশনটা আমি বের করে ফেলছি, এখানে আমাদের ম্যাথটা আসলে শেষ হয়ে গেছে। এখন আমরা কিভাবে হিসাব করব সেটা লক্ষ্য করো। এবার একটু দেখো যে আমরা এবার লক্ষ্য করব যে আমাদের এই যে 30 ডিগ্রি কোণটা, এটা আসলে কোন বৃত্তচাপের উপর অবস্থিত, বা কোন বৃত্তচাপের বৃত্তস্থ কোণ। দেখো তো এটা কি, এই যে এস কিউ, এই বৃত্তচাপের বৃত্তস্থ কোণ না? এই যে এইভাবে যদি আমরা একটু লাইন টানি যে এস কিউ বৃত্তচাপের উপর বৃত্তস্থ কোণ হচ্ছে আমার এটা, যে এস পি কিউ, অথবা বলতে পারি ও পি আর, এটা এই 30 ডিগ্রি কি আমার এস কিউর এই বৃত্তচাপের উপর অবস্থিত বৃত্তস্থ কোণ। এখন এই একই বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ কি আছে? হ্যাঁ, সেটাও আছে। সেটা কোনটা? সেটা কিন্তু হচ্ছে তোমার এই যে এটা, যে এস
ও এই যে কিউ, এই কোণটাই কিন্তু আমার একই চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ। আমরা এস কিউ চাপের উপর অবস্থিত বৃত্তস্থ কোণ কোনটা পাইলাম, যে ও পি কিউ, এটা বা ও পি আর বলতে পারি, এটা হচ্ছে আমাদের বৃত্তস্থ। আর এই একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ কোনটা, যে কোণ এস ও কিউ, মানে এই কোণটা, এটা কি কোণ, এটা হচ্ছে আমার কেন্দ্রস্থ কোণ। আর আমরা কি জানি যে একই চাপের উপর অবস্থিত বৃত্তস্থ কোণ কি কেন্দ্রস্থ কোণের অর্ধেক, অথবা আমরা বলতে পারি একই চাপের উপর অবস্থিত বা দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তার মানে কেন্দ্রস্থ কোণটা কি হবে, বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আর আমরা এখানে দেখতে পাচ্ছি যে বৃত্তস্থ কোণটা হচ্ছে 30 ডিগ্রি, তাহলে কেন্দ্রস্থ কোণ কি তার দ্বিগুণ হবে না? 30-এর দ্বিগুণ কত হবে ভাইয়া? 60 ডিগ্রি। তো এই হলো 60 ডিগ্রি। তো এই আমাদের যেটা অ্যান্সার, যে এর পরিমাপ কত, কিউওএস বা এসও কিউ একই কথা, এটা পরিমাপ কত হবে? 60 ডিগ্রি হবে। এতটুকু হচ্ছে আমাদের অ্যান্সার আর কি। তো আরেকভাবে আমরা করতে পারি, আরেকভাবে তুমি চিন্তা করতে পারো যে 60 ডিগ্রি আসলে কীভাবে হয়। চলো আরেকভাবে আমরা লক্ষ্য করি। দেখো, যদি আমরা ও আর কিউ এই ত্রিভুজটার উপর কল্পনা করি, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে একটা কোণ আসলে কি 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের কি 30 ডিগ্রি। তাহলে এই যে কোণটা, এই কোণটা আসলে কত ডিগ্রি হবে? অবশ্যই কি 60 ডিগ্রি হবে না, কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি, একটা 90 আর একটা 30, যোগফল করলে কত হবে? 120 হবে। 180 হইতে আর কত লাগবে? 60 লাগবে। তাহলে এই কোণটা হচ্ছে ভাই তোমার 60 ডিগ্রি, তাই না? এই কোণটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা আসলে কত? এটাও 60 ডিগ্রি। তাহলে এই দুইটা মিলে কত হইলো তোমার? 120 হইলো। কিন্তু আমরা জানি যে এই পুরোটা মিলে হচ্ছে তোমার 180। এতটুকু যদি 120 হয়, তাহলে এতটুকু আবার কত হবে? 60 হবে, রাইট? তো ওইভাবে তুমি কল্পনা করতে পারো যে এটা আসলে 60 ডিগ্রি। যেভাবেই করো তুমি আসলে অ্যান্সার 60 ডিগ্রি পাচ্ছ। এই হলো আমাদের ক নাম্বারের কোশ্চেন। এবং এই ম্যাথের যে খ নাম্বারটা, এই খ নাম্বারটা সলভ করার জন্য তোমার আসলে ট্রিকোনোমিতি জানা লাগবে। তোমরা এখন আসলে ট্রিকোনোমিতি জানো না, তো এই খ নাম্বারটা আমরা স্কিপ করতে পারি। যেহেতু ট্রিকোনোমিতি জানো না, এটা এখন যদি সলভ করতে যাই, তো এটা সাইন কীভাবে আসতেছে, কস কীভাবে আসতেছে, বা এটা মানে কি, ওইটার আন্ডারে আমরা রেশিওগুলো কীভাবে বের করতেছি, তোমাদের অনেক কনফিউশন আসবে। আশা করি তোমাদের বার্ষিক পরীক্ষার টিচাররা এরকম কোনো কোশ্চেন করবে না যেখানে ট্রিকোনোমিতি ইউজ করতে হয়। সেকেন্ড ম্যাথটা দেখো কি বলা আছে, যে 10 সেন্টিমিটার ও 24 সেন্টিমিটার দৈর্ঘ্যের পি কিউ ও আর এর সমান্তরাল যে দুটি কেন্দ্রীয় বৃত্তের কেন্দ্রের বিপরীত পাশে অবস্থিত। তো প্রথমে একটা বৃত্ত আঁকি আগে, হ্যাঁ চলো একটা বৃত্ত আঁকি। বৃত্ত আঁকলাম, সুন্দর একটা বৃত্ত, যার কেন্দ্র মনে করো আমি নাম দিলাম ও, এবং বলা আছে যে পি কিউ আর আর এস দুইটা জে এবং তারা পরস্পর সমান্তরাল এবং কোনো একটা কেন্দ্রের বিপরীত পাশে তারা মুখোমুখি অবস্থান করছে আর কি। এবং দুজনের দৈর্ঘ্য তোমাকে দেওয়া আছে, পি কিউর দৈর্ঘ্য দেওয়া আছে তোমার 10 সেন্টিমিটার, আর এস সির দৈর্ঘ্য দেওয়া আছে তোমার 24 সেন্টিমিটার। তাহলে প্রথমে আমরা দুইটা জে এঁকে ফেলি যারা কিনা বিপরীতমুখী এবং সমান্তরাল। তো এটাকে মনে করো আমি পি কিউ নাম দিই, এটা মনে করো পি কিউ, যার দৈর্ঘ্য হচ্ছে তোমার 10 সেন্টিমিটার এবং যেহেতু 24 আর একটু বড় হবে, তাহলে এই পাশে দিয়ে আঁকি, এইরকম করে আঁকি। দেখো তারা কিন্তু পরস্পর সমান্তরাল হয়েছে, তাই না? এই যে পি কিউ, আর এটাকে নাম দিয়ে তোমার মনে করো আর এস। তো এটার দৈর্ঘ্য হচ্ছে তোমার 24 সেন্টিমিটার, এটার দৈর্ঘ্য হচ্ছে তোমার 10 সেন্টিমিটার, এবং তারা একটা কেন্দ্র, বৃত্তের কেন্দ্রের বিপরীত পাশে অবস্থান করছে, তাই না? এবং সমান্তরাল। এখন কি বলা হয়েছে, যে পি কিউ আর আর এস যে দুটির মধ্যবর্তী দূরত্ব হচ্ছে তোমার 17 সেন্টিমিটার। হিসাব করে বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। তার মানে তাদের যে দূরত্ব, এই দূরত্ব হচ্ছে 17 সেন্টিমিটার। তো দূরত্বটা মনে করো আমি কেন্দ্র দিয়ে পাস করাচ্ছি। এই যে লম্ব দূরত্ব কত হবে? তাদের লম্ব দূরত্ব হবে তোমার হচ্ছে 17 সেন্টিমিটার। এই পুরোটার দৈর্ঘ্য হবে তোমার 17 সেন্টিমিটার। আর এটা হচ্ছে কেন্দ্র, আমি দূরত্বটা কেন্দ্র দিয়ে গমন করাচ্ছি আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য আর কি। তাহলে এবার চলো, মোটামুটি হচ্ছে এতটুকু হচ্ছে আমাদের কোশ্চেনে দেওয়া আছে। এখন আমরা আমাদের মতো একটু মডিফাই করে নিই নামগুলো। আচ্ছা, এই যে কেন্দ্র দিয়ে যে গমন করলো, এই যে দূরত্বটা যে 17 সেন্টিমিটার, এটা দেখো তোমার ব্যাসার্ধ এখানে একটা পয়েন্টে ছেদ করেছে, এটাকে একটা পয়েন্টে ছেদ করেছে। আমি এই পয়েন্টের নাম দিই মনে করো এ, এই পয়েন্টের নাম দিই মনে করো হচ্ছে আমাদের বি, রাইট? আর কি করা যায়? আর করা যায় হচ্ছে মনে করো আমি ও আর পি কে যোগ করে দিলাম। তাহলে দেখো তো ওপি, ওপি কি বৃত্তের ব্যাসার্ধ হয়ে গেল না? আমি ও আর আর কেও যোগ করে দিই, তাহলে দেখো তো এই ও আর, এই ও আরও কি বৃত্তের ব্যাসার্ধ হয়ে গেল না? এবং দুজন কি হবে? সমান হবে। এটার নামও, এটার মানও আমি দিয়ে দিই আর, রেডিয়াস, এটাও হচ্ছে আমাদের আর, দুইজনই কি আমাদের বৃত্তের আর, রেডিয়াস। তো এই দুজনের নামই আমি মান আমি আর দিয়ে দিচ্ছি, আর দ্বারা আমরা প্রকাশ করব। আরেকটা কাজ করি, আরেকটা কাজ হচ্ছে তোমার
এই যে ও এ আমি ধরে নিই যে ও এর যে দৈর্ঘ্য এটা হচ্ছে আমাদের এক্স, এটাকে আমি এক্স ধরে নিই, এটাকে আমি এক্স ধরে নিচ্ছি। তাহলে ও বির দৈর্ঘ্য কত হবে? পুরা এ বির দৈর্ঘ্য হচ্ছে তোমার 17 সেন্টিমিটার, আর ও ও এর দৈর্ঘ্য হচ্ছে তোমার এক্স। তাহলে ও বির দৈর্ঘ্য তোমার কত হবে? 17 মাইনাস এক্স, রাইট? তাহলে এত দৈর্ঘ্য হবে তোমার 17 মাইনাস এক্স। আরেকটা জিনিস লক্ষ্য করো, আমি কেন কেন্দ্র দিয়ে পাস করিয়েছিলাম। দেখো, যেহেতু এটা লম্ব দূরত্ব এবং কেন্দ্র দিয়ে যাচ্ছে, আমরা একটা কথা জানি না যে কেন্দ্র থেকে জে এর উপর যদি আমি একটা লম্ব টানি, এই যে একটা যদি লম্ব টানি, তাহলে ওই লম্বটা আমার এই জে কি সমান 2 ভাগে ভাগ করবে না? পি কিউ পুরাটার দৈর্ঘ্য কত ছিল তোমার? 10 সেন্টিমিটার। তাহলে বি পয়েন্টটা এই পি কিউকে সমান 2 ভাগে ভাগ করেছে, তাহলে আমার দুইটা ভাগের মান কত করে হবে? পি বিকে আমি বলতে পারি না 5 সেন্টিমিটার, আর বি কিউকে আমি বলতে পারি না 5 সেন্টিমিটার, যেহেতু পুরোটা ছিল হচ্ছে তোমার 10 সেন্টিমিটার। ঠিক তেমনিভাবে এই যে আমার ও এ, এই ও এ কিন্তু পিএসকে কি লম্ব না? পিএস এর উপর লম্ব। তার মানে এই যে এ পয়েন্টটা আমার আর এসকে কি সমান দুইটা ভাগে ভাগ করছে, একটা হচ্ছে আমার আর এ আর একটা হচ্ছে তোমার এ এস। যেহেতু আর এস পুরোটা দৈর্ঘ্য ছিল তোমার 24 সেন্টিমিটার, তাহলে আর এর দৈর্ঘ্য কত হবে? 24-এর অর্ধেক মানে 12 সেন্টিমিটার। আর এ এস এর দৈর্ঘ্য কত হবে? এই সেম 12 সেন্টিমিটার। এই 12 যোগ 12 হচ্ছে কি 24, আর এই 5 যোগ 5 হচ্ছে কি তোমার 10, রাইট? এতটুকু হচ্ছে আমাদের কাজ ছিল। তারপর কি বলা হয়েছে যে হিসাব করে বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। এই যে আমি আর দেখিয়েছি, এই আরই আমাদের আসলে বের করতে হবে, যেটা কিনা আমাদের বৃত্তের ব্যাসার্ধ। আমরা যে এই চিত্রটা আঁকলাম, এই চিত্রের মধ্যে দেখো তো দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে না? একটা ও পি বি ত্রিভুজ, আর এটা কি তোমার ও এ আর ত্রিভুজ। দুইটা ত্রিভুজ, একটা ত্রিভুজ কি একটা ও পি ভি এবং ত্রিভুজ ও আর এ। তোমরা যখন পরীক্ষার খাতায় লিখবে, এই আমি যে কথাগুলো তোমাদের মুখে বলেছি, যে অঙ্কনটা যে ও এ হচ্ছে আর এস এর উপর লম্ব, ও বি যে হচ্ছে পি কিউর উপর লম্ব, এটা তোমরা মুখে সুন্দর করে খাতায় লিখে নেবে আর কি। আমি ডিটেলস লিখছি না, জাস্ট মুখে বলে দিচ্ছি। কিন্তু আমি এই পর্যন্ত মুখে যতগুলো কথা বলেছি সবগুলো তুমি খাতায় লিখবে। যেমন ও থেকে পি কে আমি কানেক্ট করে দিচ্ছি, ও থেকে আর কে আমি কানেক্ট করে দিচ্ছি, এই ব্যাপার সবগুলো খুঁটিনাটি ব্যাপারগুলো সবগুলো খাতায় সুন্দর করে লিখে নিবে। আবার বলে নিবে যে আমি ও এ কে ধরে নিচ্ছি এক্স, তাহলে ও বি হবে আমার 17 মাইনাস এক্স, যেহেতু এ বি পুরোটা দৈর্ঘ্য ছিল তোমার 17। যা যা বলেছি সবগুলো সুন্দর করে খাতায় একবার লিখে নিবে, ঠিক আছে? আচ্ছা, এবার একটু লক্ষ্য করতো ভাইয়া, এই যে আমার ওপিবি এবং ও আর এ, এরা দুইজনে কি আসলে সমকোণী ত্রিভুজ না? যেহেতু তাদের যে এই কোণটা এ কোণ আর এখানে বি কোণ, তারা কি 90 ডিগ্রি, তাহলে দুইজনই কি সমকোণী ত্রিভুজ। আর আমরা যেখানেই জানি সমকোণী ত্রিভুজ, সেখানে কিন্তু আমরা পিথাগোরাসের উপপাদ্য আমরা অ্যাপ্লাই করতে পারি। পিথাগোরাসের উপপাদ্য আমাদের কি বলে? যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল কি অতিভুজ স্কোয়ার না? তো শুরুতে আমি মনে করো ত্রিভুজ ওপিবি নিয়ে কাজ করছে। এই ওপিবিতে আমার লম্বকে আমি মনে করো লম্ব ধরে নিচ্ছি, এ বি আমার লম্ব, তো এ বি স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি, ভূমিকে ভূমি হচ্ছে আমার আর এ, ধরে নিচ্ছি আমার আর এ ভূমি। তো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু কি হবে? অতিভুজ। অতিভুজ কি সবচেয়ে বড়টা না? তাহলে এখানে সবচেয়ে বড় কে? এই যে ও আর, তার মানে ও আর হোল স্কোয়ার। আমি কি সবার মান জানি? ইয়েস, আমি সবার মান জানি। আমি ও এর মান জানি না? এই যে ও এর মান আমি ধরে নিয়েছি কি এক্স, তার মানে আমি এখানে দিয়ে দেবো যে এক্স স্কোয়ার। ও এর পরিবর্তে আমি বসাতে পারি এক্স স্কোয়ার। আমি কি আর এর মান জানি? এই যে আর এর দৈর্ঘ্য কত? 12 না? তো এখানে আমি কি বসাবো? 12 স্কোয়ার ইকুয়াল টু ও আর। ও আর এর মান কত? ও আর এর মান হচ্ছে তোমার আর। এই আরই আমাদের বের করতে হবে। ইকুয়েশন সলভ করে আমার আর এর জন্য আসলে বের করতে হবে মানটা। তো এটাকে আমি আসলে এইভাবেই রেখে দিই আপাতত। তারপর এখন দেখি আমি কি দুইটা সমকোণী ত্রিভুজ পেয়েছি, একটা আমি অ্যাপ্লাই করেছি পিথাগোরাস ও পিভি। এখন আমার ও আর এর জন্য কি পিথাগোরাস অ্যাপ্লাই করব। তো ত্রিভুজ ও আর এর জন্য যদি আমি পিথাগোরাস অ্যাপ্লাই করি, তাহলে কি হবে? লম্ব স্কোয়ার, এখানে লম্বকে মনে করো ওবিকে আমি লম্ব ধরে নিচ্ছি, ওবি হচ্ছে লম্ব, তো লম্ব স্কোয়ার প্লাস ভূমি, ভূমি স্কোয়ার, ভূমিকে এই পিবিকে মনে করো হচ্ছে আমি ভূমি ধরে নিচ্ছি, তো পিবি হোল স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ। অতিভুজ তো আসলে ইজি, যেটা সবচেয়ে বড়, তবে ওপি স্কোয়ার। ওপি স্কোয়ারটা হচ্ছে অতিভুজ। আমি কি এখানে সবার মান জানি? হ্যাঁ, আমি এখানে সবার মান জানি, তো বসিয়ে দিই। ওবির মান আমি কত জানি? ওবির মান আমি জানি কিন্তু 17 মাইনাস এক্স, তো এটা আমি বসাবো যে 17 মাইনাস এক্স হোল স্কোয়ার প্লাস পিবি। পিবি কত? পিবি হচ্ছে 5, মানে 5 স্কোয়ার হবে এখানে ইকুয়াল টু ওপি স্কোয়ার। ওপি কত? ওপি হচ্ছে আমাদের আর, তার মানে আর স্কোয়ার, রাইট? তাহলে আমরা লিখতে পারি যে এক্স স্কোয়ার প্লাস 12 স্কোয়ার ইকুয়াল টু হবে কি 17 মাইনাস এক্স হোল স্কোয়ার প্লাস কি 5 স্কোয়ার, রাইট? যেহেতু এটাও ইকুয়াল টু আমার আর স্কোয়ার, এটা ইকুয়াল টু আমি আর স্কোয়ার, তো আর স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার আমি লিখতে পারি।
এখন চলো আমরা একটু সমাধান করি। তো এখানে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের 12 স্কোয়ার কি লিখতে পারি 144। তুমি ক্যালকুলেটরের মাধ্যমে সলভ করতে পারো যে 12কে স্কোয়ার করলে কত আসে 144, রাইট? তাহলে এখানে আমি দেখো a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই করবো, মানে 17 স্কোয়ার মানে কি 289 মাইনাস 2ab, 17 ইন্টু 2 মানে কি 34, তো 34x হবে প্লাস হচ্ছে আমার এক্স স্কোয়ার, আর 5 স্কোয়ার মানে কত 25, রাইট? তো এখানে দেখো এক্স স্কোয়ার আছে, এখানে এক্স স্কোয়ার আছে, তার মানে এই দুইটা হচ্ছে এখান থেকে কাটা চলে যাবে। তাহলে এখানে কি থাকছে 144 ইকুয়াল টু 289 মাইনাস 34x প্লাস 25। তো 34xকে আমি এক পাশে রেখে বাকি সবাইকে আমি অন্য পাশে নিয়ে যাই। তো 34xকে আমি এই পাশে নিয়ে আসছি আর বাকি সবগুলোকে ওই পাশে নিয়ে যাই। তাহলে কত হবে 289 প্লাস 25 মাইনাস 144। তাহলে কি থাকছে 34x ইকুয়াল টু 170, রাইট? 170। সুতরাং x ইকুয়াল টু কত হবে 170 ডিভাইড বাই হচ্ছে 34, এটা মান পাচ্ছি হচ্ছে কি আমি 5 সেন্টিমিটার, রাইট? তাহলে x হচ্ছে 5 সেন্টিমিটার। কিন্তু আমার কি x এর মান বের করতে হবে? আমার তো আসলে বের করতে হবে r এর মান। তাহলে এই যে x এর মান আমার 5, এটা আমি এখানে বসিয়ে দিই। তাহলে x এর মান আমি বসাচ্ছি হচ্ছে 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে পাচ্ছি কি আমি r স্কোয়ার। একটু ক্যালকুলেশন করে দেখো, যে ক্যালকুলেশন করলে এই দুইটার মান পাবো হচ্ছে 169। তো 169 ইকুয়াল টু r স্কোয়ার, সুতরাং r ইকুয়াল টু হবে তোমার রুট ওভার 169, যেটা কিনা হচ্ছে আবার 13, রাইট? তো এখানে আমি প্লাস মাইনাস অবশ্যই নেব না, কারণ কি আর হচ্ছে আমাদের রেডিয়াস ব্যাসার্ধর মান সবসময় তোমার ধনাত্মক হবে যেহেতু এটা ডিস্টেন্স, রাইট? তাহলে আর এর মান হচ্ছে আমি পাচ্ছি 13 সেন্টিমিটার। এখানে ইউনিটটা একটু খেয়াল করে দিও, সেন্টিমিটার যেহেতু দেওয়া আছে আমরা সেন্টিমিটার ইউজ করবো, এখানে আমরা মিটার দেবো না। আশা করি বুঝতে পেরেছো যে শুরুতে আমার হচ্ছে একটা চিত্র আঁকতে হবে। চিত্রটা এঁকে চিত্রটা তুমি কি কি এঁকেছো এটা একটু এক্সপ্লেন করবা, খাতায় একটু লিখে নিবা। তারপর হচ্ছে দুইটা সমকোণী ত্রিভুজ পেয়েছো, দুইটা সমকোণী ত্রিভুজকে তুমি পিথাগোরাস অ্যাপ্লাই করবা। এই দুইটা পিথাগোরাস অ্যাপ্লাই করলে তুমি দুইটা সমীকরণ পাবা। ওই দুইটা সমীকরণকে সমাধান করলেই তুমি এক্স এর মান পেয়ে যাচ্ছ, ওইখান থেকে তুমি আর এর মান বের করে ফেলতে পারবা। 3 নম্বর প্রবলেম দেখি যে ধরো তোমাদের একটি ত্রিভুজ আকৃতির জমি আছে, জমিটির পরিসীমা 124 মিটার। তো তোমার একটা ত্রিভুজ আকৃতির জমি আছে, এই যে ত্রিভুজ আকৃতির জমি এই তিনটা বাহুর দৈর্ঘ্যের যোগফল হচ্ছে তোমার 124 মিটার। ওই জমির সবচেয়ে বেশি জায়গা জুড়ে সবজি চাষ করতে চাও, তার মানে এই ত্রিভুজ আকৃতির জমির ভিতরে তুমি সবজি চাষ করতে চাও, বাইরে তো আসলে করতে পারবে না, বাইরে তো তোমার জমি না। আচ্ছা, তো ভিতরে তোমার সবজি চাষ করতে হবে, এবং যেই জায়গা জুড়ে তুমি সবজি চাষ করতে চাও তার পরিধি দেওয়া আছে তোমার 84 মিটার। তার মানে তুমি বুঝতেই পারছো যে ভিতরে আসলে একটা বৃত্ত হবে, আর ত্রিভুজের ভিতরে যদি একটা বৃত্ত হয় আর সর্বোচ্চ জায়গা জুড়ে যদি আমি করতে চাই সেটা কি আসলে একটা অন্তবৃত্ত হবে না? যে অন্তবৃত্ত মানে কি, যেই বৃত্তটা কোনো একটা ত্রিভুজের ভিতর অবস্থান করছে এবং ত্রিভুজের তিনটা বাহুকে স্পর্শ করে আছে, তাহলে তো এটা সর্বোচ্চ জায়গা জুড়ে হবে। স্পর্শ করে না থাকলে তো আসলে সর্বোচ্চ জায়গা জুড়ে হবে না। যেমন এই যে ছোট যে বৃত্তটা আঁকলাম এটা তো স্পর্শ করে নেই, দেখি তো বুঝতে ছোট, এটা থেকে একটু বড় আঁকি, যদি স্পর্শ না করে আঁকি তারপরে দেখবো যে আরো ছোট হচ্ছে, তাই না? তা আমার একটা অন্তবৃত্তই আঁকতে হবে ত্রিভুজের ভিতরে, যে সর্বোচ্চ জায়গা জুড়ে আমি সবজি চাষ করতে চাই। এখন তোমাকে বলা হয়েছে যে জমিটির ক্ষেত্রফল তোমাকে নির্ণয় করতে হবে, মানে ত্রিভুজ আকৃতির যে জমিটা, ওই জমিটার তোমার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তোমার ইনফরমেশন দেওয়া আছে একটা, যে এই বৃত্তের পরিধি তোমার 84, তুমি এখান থেকে খুব ইজিলি ব্যাসার্ধের মানটা নির্ণয় করে ফেলতে পারবা, তাই না? খুব ইজি হবে। তো চলো আগে আমরা দেখি যে অন্তবৃত্তটা আসলে দেখতে কেমন হবে। অন্তবৃত্তটা দেখতে তোমার এইরকম হবে, আর আমরা তো সবাই এখন অন্তবৃত্ত আঁকতে জানি। যারা যারা এখনো অন্তবৃত্ত আঁকতে জানো না, আমি কিন্তু তোমাদেরকে ভাইয়া ডিসকর্ডে একটা লিঙ্ক দিয়ে দিয়েছি ভিডিওর, যে কীভাবে আমরা অন্তবৃত্ত আঁকতে পারি সেটা দেখে নিবা, ঠিক আছে? তো আমরা দেখতে পাচ্ছি যে এ বি সি এই ত্রিভুজাকৃতি আমার জমি, এটার ভিতরে আমার একটা বৃত্ত আছে যার ব্যাসার্ধ হচ্ছে আমি আর ধরে নিচ্ছি। আমরা যেহেতু অন্তবৃত্ত আঁকি সেখানে কিন্তু আমরা জানি যে আমার কেন্দ্র থেকে এ বির উপর কি আমার একটা লম্ব আঁকতে হয়, ওই লম্বটাকে কি আমি ব্যাসার্ধ ধরে এই বৃত্তটাকে আঁকি। তার মানে এ বির উপর এইটাই হচ্ছে আমার একটা লম্ব, যেটা কিনা আমার ব্যাসার্ধ, যার নাম আমি দিলাম আর। ঠিক তেমনিভাবে বিসির উপরে কিন্তু এই ব্যাসার্ধটা আসলে লম্ব, ঠিক তেমনিভাবে এসির উপরেও এই যে ব্যাসার্ধটাই কিন্তু আসলে লম্ব, রাইট? এবং আমি ধরে নেই যে এই যে এ বির দৈর্ঘ্যটা হচ্ছে তোমার এ, বিসি যে দৈর্ঘ্য এটা হচ্ছে আমাদের বি, এবং এসির যে দৈর্ঘ্য এটা হচ্ছে আমার সি। তার মানে এ বি আর সি কে যদি যোগ করি তাহলে আমি 124 মিটার পেয়ে যাব, ঠিক আছে? তাহলে কি হবে যে ত্রিভুজাকৃতির জমির তিনটি বাহু যে এবিসি, রাইট, এবং ব্যাসার্ধ আর। তাহলে আমি কি বলতে পারি যে একটা বৃত্তের ব্যাসার্ধ কি 2 পাই আর না, পরিধি,
যদি ব্যাসার্ধ আর হয় তাহলে পরিধি কত হবে, 2πr হবে। আর তোমাকে পরিধি দেওয়া আছে তোমার 84 মিটার, তাহলে 2πr ইকুয়াল টু আমি 84 নিতে পারি। সেখান থেকে আমি লিখতে পারি যে r ইকুয়াল টু 2πr ইকুয়াল টু যদি 84 হয় তাহলে আমি লিখতে পারি r ইকুয়াল টু 84 ডিভাইড বাই হচ্ছে 2π, যেখানে কিনা তুমি পায়ের মান 3.1416 বসাবা, 2 দিয়ে গুণ করবা, 84 কে দিয়ে ভাগ করলে তুমি পেয়ে যাবে হচ্ছে 13.37 মিটার। কার মান? সেটা হচ্ছে তোমার ভাই আর এর মান, বৃত্তের ব্যাসার্ধের মান। এবং আমরা জানি যে জমিটির পরিসীমা হচ্ছে তোমার 124 মিটার। তার মানে a প্লাস বি প্লাস সি, যে আমি ত্রিভুজের 3টা বাহু ধরে নিয়েছিলাম, এই 3টা বাহুর যোগফল হবে তোমার কত, 124 মিটার, রাইট? তো এটাই হচ্ছে আমরা এখানে দেখতে পারি যে ত্রিভুজাকারের জমি, এই যে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু হচ্ছে 124 মিটার। এটাকে তুমি 1 নম্বর ইকুয়েশন ধরে নাও, যেহেতু আমাদের সামনে কাছে লাগবে। এখন আমরা আসলে পুরা যে জমিটার এটার ক্ষেত্রফল বের করতে চাই। তো আমি চিত্রটা একটু হাতে কলমে এবার আঁকি। দেখো যে আমার ত্রিভুজ আসলে কি ছিল, ত্রিভুজ ছিল তোমার এটা, যে এ বি সি ছিল তোমার ত্রিভুজ, এবং এই ত্রিভুজের ভিতরে তোমার একটা অন্তবৃত্ত ছিল যার কেন্দ্র মনে করো এই যে 0। এবং এই যে অন্তবৃত্তের যে কেন্দ্র, এটা আমরা আসলে কিভাবে বের করতাম, এটা কি যে এ যে কোণটা এটাকে সমদ্বিখণ্ডক করলে, বি যে কোণটা এটাকে সমদ্বিখণ্ডক করলে, এবং সি যে কোণটা এটাকে সমদ্বিখণ্ডক করলে তাদের যে কমন পয়েন্টটা যেখানে 3টা রেখায় আসলে ছেদ করছে, এটা কি ছিল আমাদের বৃত্তের কেন্দ্র না, রাইট? এভাবে হচ্ছে আমরা কেন্দ্র বের করতাম। তারপর কি করতাম, যে কেন্দ্র থেকে এ বির উপর আমরা একটা লম্ব আঁকতাম যার মান আর, ঠিক তেমনিভাবে হচ্ছে কেন্দ্র থেকে বিসির উপর একটা লম্ব আঁকতাম, এবং কেন্দ্র থেকে তোমার হচ্ছে এসির উপর একটা লম্ব আঁকতাম। সবগুলোর মানই হচ্ছে ধরে নিয়েছে আমাদের আর করে। একটু লক্ষ্য করো তো, এই যে আমি যদি এই আমাদের এ কে, এই যে কোণটা এটাকে যখন সমদ্বিখণ্ডক করছি, বি যে কোণটা সমদ্বিখণ্ডক করছি, সি যে সমদ্বিখণ্ডক করছে, এখানে কি আমি আসলে 3টা ত্রিভুজ পাচ্ছি না? 3টা কি কি ত্রিভুজ? একটা তোমার এই যে এ বি ও, এটা একটা ত্রিভুজ না, এটা একটা ত্রিভুজ। আরেকটা ত্রিভুজ কি বি ও সি, এটা আমার কি আরেকটা ত্রিভুজ না? এবং ও এ সি, এটা কি আমার আরেকটা ত্রিভুজ না? এই যে ছোট ছোট আমি 3টা ত্রিভুজ পাচ্ছি, এই ছোট ছোট 3টা ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমি বের করতে পারি এবং 3টার ক্ষেত্রফলকে যদি হচ্ছে আমি যোগ করতে পারি, তাহলে কি আমি টোটাল যে বড় আমার এবিসি যে ত্রিভুজটা এটার ক্ষেত্রফল আমি বের করে ফেলতে পারবো না? আমরা এখন ঠিক সেম কাজটাই আসলে করব। আমি ছোট ছোট 3টা ত্রিভুজের ক্ষেত্রফল এখানে বের করব। তো কি কি দেখতে পারি, যে এবিসি যে বড় ত্রিভুজটা, এটার আসলে 3টা ছোট ছোট ত্রিভুজ আছে ভিতরে। একটা কি ও এ বি, এই যে ও এ বি, আর এটা কি ও বি সি, ও বি সি, আর এটা হচ্ছে তোমার ও এ সি, ও এ সি। এখন এই যে 3টা ছোট ছোট ত্রিভুজ, তাদের হচ্ছে আমি ক্ষেত্রফল বের করব। আমি নর্মালি কি জানি, একটা ত্রিভুজের ক্ষেত্রফল কি, যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি ইন্টু উচ্চতা, রাইট? এটা মনে করো ত্রিভুজের ভূমি, আর এটা মনে করো হচ্ছে ত্রিভুজের উচ্চতা, এই যে এইচ, আর এই হলো আমাদের মনে করো ভূমি বি। তো হাফ ইন্টু এইচ ইন্টু বি, উচ্চতা ইন্টু ভূমি, বা ভূমি ইন্টু উচ্চতা, একই কথা। তো এখন আমি দেখি যে ও এ বি যে আমার ত্রিভুজটা, এই ত্রিভুজের ভূমি আসলে কি, এই ভূমি কি আমার এ বি না? তো কি লিখতে পারি, যে হাফ ইন্টু এই যে এ বি, এ বি আবার কি, এ বি কে কিন্তু আমি হচ্ছে এ দ্বারা প্রকাশ করেছিলাম, তারপর আমাদের যে বিসি এটাকে আমি বি দ্বারা প্রকাশ করেছিলাম, এবং এসি এটাকে কি আমি সি দ্বারা প্রকাশ করেছিলাম। তো এই মানগুলো আমাদের হচ্ছে লাগবে, যেহেতু এ প্লাস বি প্লাস সি এর মান কত, 124 আমরা জানি। তাহলে আমরা কি লিখতে পারি, যে হাফ ইন্টু ভূমি, ভূমি কি, ভূমি হচ্ছে আমাদের এই যে এ বি হচ্ছে আমাদের ভূমি, এ বি কে আমি এখন কি দ্বারা প্রকাশ করব, এ দ্বারা। আর উচ্চতা কি, উচ্চতা দেখো তো, এই যে এটাই আমার উচ্চতা না, মানে আর হচ্ছে আমার উচ্চতা, তো হাফ ইন্টু এ ইন্টু আর। ঠিক তেমনি ভাবে ও এ সি এই ত্রিভুজের ভূমি আসলে কি, এই যে বিসি না, বিসি কে আমি কি বলতে পারি, বি। তাহলে হাফ ইন্টু বি ইন্টু উচ্চতা, উচ্চতা কত হবে, এটা হচ্ছে উচ্চতা, উচ্চতাকে আমি আর দ্বারা প্রকাশ করতে পারি। ঠিক তেমনি ভাবে ও এসি যে ত্রিভুজটা, এটার ক্ষেত্রফল কত হবে, হাফ ইন্টু ভূমি, ভূমি কত, ভূমি হচ্ছে আমাদের এসি, তার মানে হচ্ছে সি, আর উচ্চতা, উচ্চতা কত, এই যে আর, এই হলো আমাদের উচ্চতা। লক্ষ্য করো তো এখানে যে 3টা টার্ম পাচ্ছ, এই 3টা টার্মের মধ্যে কি কমন যায়, হাফ আর কমন যায় না? দেখো হাফ আর, এই যে হাফ আর, এই যে হাফ আর, হাফ আর কমন যায়। যদি এখান থেকে আমি কমন নিই থাকবে কত, এ, এখান থেকে কমন নিলে থাকবে হচ্ছে বি, এখান থেকে কমন নিলে থাকবে হচ্ছে আমাদের সি। তাহলে এখানে কিন্তু সবগুলোর মানে আমি জানি, আর এর মান কত জানি, 13.37, আর এ প্লাস বি প্লাস সি তাদের যোগফল কত, 124 না? তো এখানে 124 দিয়ে দিব। ক্যালকুলেট করে দেখো, ক্যালকুলেট করে তুমি পাবা এখানে 828.94 বর্গমিটার। এই ইউনিটটা হচ্ছে বা এককটা আমাদের ইম্পর্টেন্ট, একটু খেয়াল রাখতে হবে, আমাদের দিতে হবে। আর এখানে যেহেতু সবগুলো মিটারে রয়েছে, আমাদের পরিসীমা মিটারে, পরিধি মিটারে, তাহলে ক্ষেত্রফলেও আমরা হচ্ছে বর্গ মিটার এখানে ইউজ করব। আশা করি ইজিলি বুঝতে পেরেছো। 4 নম্বর প্রবলেমে তোমাকে একটা চিত্র দেওয়া আছে আর বেশ কিছু ইনফরমেশন দেওয়া আছে।
আগে দেখি এই যে চিত্রটা বলেছে যে চিত্রে বৃত্তের কেন্দ্র এবং টিএ ও টিসি দুটি স্পর্শক। তোমাকে এই যে কেন্দ্র দেওয়া আছে, এই যে ও হচ্ছে এটা তোমার কেন্দ্র, আর টিএ আর টিসি হচ্ছে দুইটা স্পর্শক। টিএ কোনটা? টিএ হচ্ছে যে এটা হচ্ছে আমাদের টিএ, আর এটা হচ্ছে আমাদের টিসি, যে টিসি এটা হচ্ছে টিসি। তারা দুজন স্পর্শক, বৃত্তকে একটা বিন্দুতে স্পর্শ করে গিয়েছে, যে এটা তার স্পর্শ বিন্দু, এটা তার স্পর্শ বিন্দু। এবং তোমাকে বলা হয়েছে যে টিসি এটিসি হচ্ছে তোমার 60 ডিগ্রি। এই যে এ টি সি এটা হচ্ছে তোমার 60 ডিগ্রি দেওয়া আছে। এখন তোমাকে এক্স ওয়াই এবং জেড এর মান বের করতে হবে। এক্স ওয়াই জেড কোথায় আছে দেখি। এই যে এক্স হচ্ছে এখানে আছে, ওয়াই এখানে আছে এবং জেড হচ্ছে এখানে আছে। এই যে এক্সও একটা আসলে কোণের মান, ওয়াইও একটা কোণের মান এবং জেডও একটা কোণের মান। এই তিনটা কোণের মান তোমার আসলে বের করতে হবে। তা দেখি আমরা আসলে কীভাবে করতে পারি কোশ্চেনটা। আমরা এখান থেকে আসলে বেশ কয়েকটা ইনফরমেশন আগে থেকেই জানি, ওইগুলো একটু কাজে লাগাতে হবে। লক্ষ্য করো তো, এই যে টি যে পয়েন্টটা, এই টি পয়েন্টটা কি বৃত্তের কোনো বহিস্থ বিন্দু না? তাহলে আমরা কি জানি যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু হতে বৃত্তের উপর অঙ্কিত স্পর্শক, এই যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের উপর কি তুমি দুইটা স্পর্শক আঁকতে পারো না সর্বোচ্চ? তাহলে দেখো এই যে দুইটা স্পর্শক আমি এঁকে ফেললাম। এই যে দুইটা স্পর্শক এবং একটা বিন্দুতে তো স্পর্শ করেছে এই বিন্দুতে এবং কি এই বিন্দুতে, দুইটা স্পর্শক বৃত্তের দুইটা বিন্দুতে স্পর্শ করেছে। এবং আমরা জানি যে এই স্পর্শ বিন্দুগামী অঙ্কিত লম্ব হবে কি বৃত্তের কেন্দ্রগামী, মানে ও দিয়ে যাবে। আমি স্পর্শ বিন্দু যদি একটা লম্ব আঁকি, তার মানে কি সেই লম্বটা কি এই যে ও দিয়ে যাবে না? তার মানে আমি কি বুঝতে পারতেছি যে ওসি, যেটা কিনা আসলে বৃত্তের ব্যাসার্ধ, এই যে ওসি কি বৃত্তের ব্যাসার্ধ না? এই যে বৃত্তের ব্যাসার্ধ, এটা কিন্তু আসলে টিসি বা সিটির উপর আসলে লম্ব। ঠিক তেমনিভাবে এই যে ও এই যে বৃত্তের ব্যাসার্ধ, এটাও কিন্তু আসলে আমার টিএ বা এটির উপর লম্ব। এটা হচ্ছে আমাদের এখানে ইনফরমেশন। তাহলে আমরা বুঝতে পারলাম যে এটা আসলে বৃত্তের ব্যাসার্ধ, এটাও কিন্তু আসলে বৃত্তের ব্যাসার্ধ। এবার লক্ষ্য করো, এখান থেকে কিন্তু হচ্ছে আমি একটা চতুর্ভুজ পাই। সেটা কি? এ ও সি টি, এটা হচ্ছে আমার একটা চতুর্ভুজ। চতুর্ভুজের চারটা বাহু এবং চারটা কোণ রয়েছে। আর আমরা কি জানি যে কোনো একটা চতুর্ভুজের চারটা কোণের যোগফল কত হবে? 360 ডিগ্রি। এখান থেকে আসলে আমি কি কি কোণ পাই? দেখো, একটা কোণ পাই কি এ টি সি কোণ। এই যে একটা হচ্ছে এটিসি কোণ, এই যে এই কোণটা, এই যে এটিসি কোণ। আর একটা কোণ হচ্ছে টিএও, এই যে টি এও, মানে এই যে এই কোণটা পাই। একটা আমার এই কোণ, একটা আমার এই কোণ, আর এটা কি টিওসি, যে টি ও টিসিও, সরি টিসিও, এই যে টিসিও, এই যে এই কোণটা। আর একটা কোণ কি? একটা হচ্ছে তোমার এওসি, এই যে এওসি, মানে এই যে এই কোণটা, এই কোণটা পাই। এবং এই চারটা কোণের যোগফল হবে তোমার হচ্ছে 360 ডিগ্রি। এখন আমরা একটু লক্ষ্য করবো যে আমি কি আসলে এই কোণগুলোর মান জানি কিনা। আসলে কি আমরা বলতেছিলাম না যে ওই যে ওসি কি আমার টি এর উপর লম্ব, তার মানে এই কোণটা আসলে কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে। ঠিক তেমনি ভাবে ও এই যে আমি বললাম টি এর উপর লম্ব, তার মানে যে এই কোণটা আমার কত হবে? 90 ডিগ্রি হবে। এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, আর এটা কি ডিগ্রি? 60 ডিগ্রি। তার মানে এটা হবে 60 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, আর এটা কত? এটা হচ্ছে এই যে এ ও সি, এটা হচ্ছে আমাদের এক্স। এখান থেকে আমি এক্স এর মান পেয়ে যাবো না? তো দেখো সবগুলোর মান আমি বসাই দেবো। যে এটিসির জন্য আমি বসাবো 60 ডিগ্রি, তারপর টিএও এটার জন্য আমি বসাবো হচ্ছে 90 ডিগ্রি, তারপর টিসিও এটার জন্য আমি বসাবো হচ্ছে যে 90 ডিগ্রি, তারপর এওসি এটার জন্য আমি বসাবো হচ্ছে এক্স। এখান থেকে আমি আসলে ক্যালকুলেশন করে এক্স এর মান পেয়ে যাব। 90 আর 90 কত? 180। এই 180 সাথে 60 যদি আমি যোগ করি তাহলে কত পাবো? 240। 360 থেকে 240 যদি বিয়োগ করে দিই তাহলে আমি এক্স এর মান পেয়ে যাবো আসলে 120 ডিগ্রি। তাহলে কিন্তু আমার একটা মান বের হয়ে গেল, এই যে এক্স এর মান, এই এক্স এর মান আমার কত বের হলো? 120 ডিগ্রি। এখন আমার ওয়াই আর জেড এর জন্য বের করতে হবে। তো চলো শুরু করে ফেলি। এখন একটু লক্ষ্য করো তো, একটু যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে কি আমরা দেখতে পারবো না যে এই যে আমার একটা কেন্দ্র, এই কেন্দ্রের ভিতরে কিন্তু আমার একটা ত্রিভুজ আছে। এই দেখো, এই যে কেন্দ্র, এটা হচ্ছে আমার ত্রিভুজের একটা বাহু, এটা আমার আরেকটা বাহু, এটা হচ্ছে আমার আরেকটা বাহু। এই যে এই ধরনের ত্রিভুজকে আমরা কি বলি? এটাকে আমরা অর্ধবৃত্তস্থ ত্রিভুজ বলি না? আর আমরা কি জানি যে অর্ধবৃত্তস্থ ত্রিভুজগুলো আসলে কি এক সমকোণ না, বা সমকোণী ত্রিভুজ হয়। একটা কোণ হবে কি 90 ডিগ্রি। দেখতে পাচ্ছ যে এই কোণটা আসলে কি 90 ডিগ্রি, রাইট? এই কোণটা আসলে 90 ডিগ্রি। এইভাবে হচ্ছে আমাদের এখন এখান থেকে আমাদের হিসাবটা করতে হবে। তার মানে আমরা বুঝতে পারছি যে সিডিবি প্রাইম এটা হচ্ছে আমাদের অর্ধবৃত্ত, এবং আমি দেখতে পাচ্ছি যে আমাদের এই যে ডি কোণটা, এই ডি কোণটা হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে পারি যে এই যে এতটুকু পার্টটা, এই পুরাটা আসলে কি? দেখো একটু লক্ষ্য করো যে এখান থেকে আমরা পাচ্ছি যে সিডিবি প্রাইম, যে এটা হচ্ছে আমাদের কি 90 ডিগ্রি,
এবং কোণ CDB প্রাইম, এই কোণটাকে কিন্তু আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে তোমার CDA, কোণ CDA প্লাস ADB প্রাইম, যে ADB প্রাইম। খেয়াল করে দেখো যে ADB প্রাইম এটার মানে কিন্তু তোমার আসলে Z দেওয়া আছে, তাই না? তো এটার মান তোমার আসলে Z দেওয়া আছে। আমাদের এখন দরকার হচ্ছে এই CDA এটার মান বের করা। এটার মান কত হবে? এটার মান তো আমি জানি যে 90 ডিগ্রি। তাহলে যদি আমি কোণ CD এর মান বের করতে চাই, জেডটাকে ওই পাশে পাঠিয়ে দিব, যে 90 ডিগ্রি মাইনাস হচ্ছে জেড হবে। এটাই হচ্ছে আমার কোণ CDA এর মান। এই যে CDA এর মান কত হবে? 90 মাইনাস জেড। ক্লিয়ার? এটাই হচ্ছে আমাদের ওই কোণটা আর কি। এটার মান আমি কত পেয়েছি? যে 90 মাইনাস জেড, আর এখানে জেড আছে, তো দুইটা মিলিয়ে হচ্ছে আমার 90 ডিগ্রি হয়ে যাচ্ছে আর কি। এখন আমরা একটু লক্ষ্য করি যে ABC যে চাপটা, মানে এই যে চাপটা, ABC যে চাপটা, এই ABC চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ আর কেন্দ্রস্থ কোণ কোনটা? দেখো তো, বৃত্তস্থ কোণ কি আসলে এটা না? এই যে এটাই কি আমার বৃত্তস্থ কোণ না, যেটা কি না আমি 90 মাইনাস জেড পেয়েছি? ADC কোণ, এটাই কিন্তু আসলে ABC চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ। এবং ABC চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ কোনটা? এটা না? এই যে দেখো, এটা কি আসলে x না? আর আমরা কি জানি যে বৃত্তের কেন্দ্রস্থ কোণ কি বৃত্তস্থ কোণের ডাবল বা দ্বিগুণ। এই সম্পর্কটাই আমরা আসলে এখান থেকে বের করব। খেয়াল করো যে বৃত্তস্থ কোণ, এই যে ABC চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ হচ্ছে তোমার এই CDA কোণটা, যেটা কিনা 90 মাইনাস জেড আমি প্রিভিয়াস স্লাইডে দেখিয়েছি। আর কেন্দ্রস্থ কোণ হচ্ছে তোমার COA, যেটা কিনা আসলে x। এখান থেকে হচ্ছে আমরা রিলেশনটা স্থাপন করব যে কেন্দ্রস্থ কোণ আসলে 2 ইন্টু বৃত্তস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ হচ্ছে তোমার COA আর বৃত্তস্থ কোণ হচ্ছে CDA। তো এটার সাথে দ্বিগুণ করে ফেলবো। আমরা কিন্তু আসলে এখান থেকে x এর মান জানি, যেটা কিনা আসলে কি এই আমার কেন্দ্রস্থ কোণ, রাইট? 2 ইন্টু বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণ কত? বৃত্তস্থ কোণ হচ্ছে আমাদের 90 মাইনাস জেড, এই যে এই মানটা। তো এখান থেকে আমি x এর মানটা এখন হচ্ছে বসিয়ে দিব। x এর মান আমি কত পেয়েছিলাম? x এর মান পেয়েছিলাম আমি 120, ইকুয়াল টু কত হবে? ওই যে 2 ইন্টু 90 মাইনাস জেড ছিল না, তো কত হবে? 2 ইন্টু 90 মানে 180 মাইনাস 2z হচ্ছে, রাইট? এইভাবে হচ্ছে আমি পেয়ে গেলাম। এখন আমরা এটাকে সলভ করব। এই 2zটাকে এই পাশে নিয়ে আসি, 120টাকে এই পাশে নিয়ে আসি, তাহলে 180 সাথে 120 যদি হচ্ছে বিয়োগ যায়, থাকবে কত আমার? 60। তার মানে 2z ইকুয়াল টু হচ্ছে আমাদের 60। তাহলে z ইকুয়াল টু কত হয়ে যাবে? z ইকুয়াল টু হয়ে যাবে হচ্ছে আমাদের 30 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে আমি z এর মানটা আসলে পেয়ে গেলাম, সেটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি। x এর মান ছিল কত? 120 ডিগ্রি। এখন আমাদের প্রয়োজন হচ্ছে y এর মানটা বের করা। এখন y এর মানটা বের করার জন্য আমরা এখানে আরেকটা কনসেপ্ট আমাদের কাজে লাগবে। সেটা কি? লক্ষ্য করো তো, এই যে বৃত্ত, এই বৃত্তের ভিতরে কি একটা বৃত্তস্থ চতুর্ভুজ আছে না? সেটা কি? এই যে ABCD কিন্তু একটা বৃত্তস্থ চতুর্ভুজ। কারণ কি? যে চারটা শীর্ষ, চতুর্ভুজের চারটা শীর্ষ কি বৃত্তের পরিধির উপর অবস্থান করছে। এবং বৃত্তস্থ চতুর্ভুজের একটা স্পেশাল প্রপার্টি কিন্তু আমরা জানি, যে বিপরীত কোণগুলোর যোগফল হচ্ছে 180 ডিগ্রি। বিপরীত দুইটা কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। এখন বিপরীত কোণগুলো এখানে দেখো, একটা কোণ কি ABC, এটা একটা কোণ যেটা মান আসলে y, আরেকটা কোণ কি? আরেকটা কোণ হচ্ছে ADC, এই যে এই কোণটা, এই কোণটা, এই পুরাটার মান হচ্ছে তোমার 90 ডিগ্রি। এতটুকের মান হচ্ছে তোমার z। তাহলে এতটুকের মান কত হবে? z এর মান জানি হচ্ছে আমি 30 ডিগ্রি। তাহলে এতটুকের মান কত হবে? 90 মাইনাস z মানে হচ্ছে 60 ডিগ্রি হবে। এই ইকুয়েশনটা থেকে আমি হচ্ছে এখন y এর মানটা বের করে ফেলবো। তাহলে দেখতে পাচ্ছি যে ABC বৃত্তস্থ চতুর্ভুজের ABC এই কোণটা আর এই যে এই কোণটা, বিপরীত এই কোণটা ADC, তাদের যোগফল কত হবে? 180 হবে আর কি, 180 ডিগ্রি হবে। এই রিলেশন থেকে আমি ABC পরিবর্তে লিখতে পারি y, আর ADC এটার পরিবর্তে লিখতে পারি কি? ওই যে 90 ডিগ্রি মাইনাস জেড লিখে ফেললাম। এখন জেড এর মান তো আমি জানি, জেড এর মান আমি একটু আগে বের করেছিলাম কত ডিগ্রি? 30 ডিগ্রি। ওই জেড এর মানটা এখানে বসিয়ে দেবো। তাহলে 90 মাইনাস 30 হবে কত? 60, রাইট? 60 হয়ে যাবে, এই পার্টটা 60 হয়ে যাবে। এই 60টাকে ওই পাশে যদি বিয়োগ করে দিই 180 সাথে, তাহলে থাকবে কত? 120 ডিগ্রি। তাহলে আমি কিন্তু আসলে y এর মানও পেয়ে যাচ্ছি 120 ডিগ্রি। এখানে আমার তাহলে x এর মান আসলে 120 ডিগ্রি, y এর মান আসলে 120 ডিগ্রি, এবং z এর মান হচ্ছে 30 ডিগ্রি।
এই ম্যাথটা আসলে খুবই ইন্টারেস্টিং ছিল, খুবই মজার ছিল। তোমাকে একটা চিত্র দেওয়া আছে, এই চিত্র থেকে তোমার হচ্ছে অ্যানালাইসিস করতে হবে, এবং এখান থেকে কয়টা প্রপার্টি তুমি যদি না জানো ওই প্রপার্টি তুমি আসলে ইউজ করতে পারবে না। তো প্রপার্টিগুলো আমাদের জানা ইম্পর্টেন্ট, যে বৃত্তের বহিস্থ কোনো একটা বিন্দু থেকে আমি হচ্ছে স্পর্শক আঁকলাম, তাহলে সেটা হচ্ছে বৃত্তকে দুইটা পয়েন্টে ছেদ করবে, এবং ওই স্পর্শ বিন্দুগামী যে লম্বটা, ওই লম্বটা কিন্তু আসলে বৃত্তের কেন্দ্রগামী, তার মানে এটা আসলে ব্যাসার্ধ, এবং যেহেতু লম্ব এই দুইটা কোণ কি আসলে 90 ডিগ্রি হবে। এবং বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত দুইটা কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি, এবং এখান থেকে তোমার বৃত্তস্থ যে ত্রিভুজ, একটা অর্ধবৃত্তস্থ আর কি, অর্ধবৃত্তস্থ ত্রিভুজ যেটা কিনা আসলে এক সমকোণ, সেই প্রপার্টিটা তোমার আসলে জানতে হবে। তার মানে তোমার অর্ধবৃত্তস্থ কোণ জানতে হচ্ছে, বৃত্তস্থ চতুর্ভুজ জানতে হচ্ছে, বহিস্থ কোনো বিন্দু থেকে স্পর্শ করছে এটা তোমার জানতে হচ্ছে, তারপর স্পর্শ বিন্দুগামী যে অঙ্কিত লম্ব এটা যে বৃত্তের কেন্দ্রগামী, এই ব্যাপারটা তোমার জানতে হচ্ছে। খুবই ছোট 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 কনসেপ্ট মিলিয়ে এই পুরো ম্যাথটা তোমার করতে হবে। তো চিত্র দিয়ে যখনই তোমাদের কোনো ম্যাথ আসবে তখন ওই সবগুলোই আসলে প্রপার্টিগুলো তোমাদের ভালোভাবে আয়ত্তে থাকতে হবে। 5 নম্বর ম্যাথটা একটু মজার, তোমাদের কিছু এক্সপেরিমেন্ট করতে বলা হয়েছে 1 টাকার কয়েন দিয়ে। তো দেখি কি বলা হয়েছে, যে একই আকারের একই রকম কয়টি 1 টাকার কয়েন সংগ্রহ করো। কয়েনগুলোর যে কোনো একটিকে তোমার খাতার মাঝখানে রাখো, একটা 1 টাকার কয়েন, এবং কয়টা সংগ্রহ করো, 10-12টা সংগ্রহ করো, এবং সবগুলো হচ্ছে একই সাইজের। অ্যাকচুয়ালি এখানে আমাদের 7টা সংগ্রহ করলেই হয়ে যায়, তারপর আর কি। আচ্ছা, মাঝখানে রাখবে একটা কাতারের মাঝখানে। এবার এর চারপাশে পরস্পরকে স্পর্শ করে চিত্রের মতো কয়েন বসাও। তার মানে এটাকে স্পর্শ করে কিছু কয়েন এভাবে বসাতে থাকো আর কি, এভাবে বসাতে থাকো। ঠিক আছে, ওকে। কয়েকটা ক্যারাম বোর্ডে গুটি সাজানোর মতো, যারা যারা ক্যারাম খেলছো তারা কিন্তু জানো যে এভাবে হচ্ছে গুটি সাজাতে হয়, মাঝখানে মানে লাল রাখে, তারপর সাদা কালো সাদা কালো এইভাবে হচ্ছে গুটি সাজায়। তারপর ক নাম্বার কোশ্চেনে বলা হয়েছে, উপরের শর্ত মতে এক্স চিহ্নিত কয়েনকে স্পর্শ করে চারপাশে সর্বোচ্চ কয়টি কয়েন বসানো যাবে, চিত্রটি সম্পূর্ণ করে তা নির্ণয় করো। মানে এই যে মাঝখানে তোমার খাতায় যেটাকে স্থাপন করেছিলে এটাকে এক্স দিলা, এখন বলছি এটাকে স্পর্শ করে চারপাশে আসলে কয়টা কয়েন সাজানো যাবে। এখানে 3টা দেওয়া আছে, তার মানে এখানে কি আরেকটা বসানো যাবে 4টা, এখানে আরেকটা বসানো যাবে 5টা, এখানে আরেকটা বসানো যাবে আসলে 6টা। এর বেশি কার বসানো যাবে স্পর্শ করে না, এটাই তোমাকে আসলে বের করতে বলা হয়েছে, খুব ইজি। এই দেখো যে 1 2 3 4 5 6, তাহলে সর্বোচ্চ কয়টা কয়েন বসানো যাবে, 6টা কয়েন বসানো যাবে। এটা হচ্ছে আমরা লিখে দেবো যে সর্বোচ্চ আমার 6টি কয়েন বসানো যাবে, চারপাশে সর্বোচ্চ 6টি কয়েন বসানো যাবে। আর কয়েন বসিয়ে তোমরা দেখো, এটা ট্রাই করো বাসায়, হ্যাঁ। তারপর খ নাম্বারে দেখো কি বলা হয়েছে, যে চিত্রে 1 2 ও এক্স চিহ্নিত বৃত্ত তিনটির কেন্দ্রগুলো যোগ করো, যে ত্রিভুজটি পেলে তার পরিসীমা হচ্ছে 18 সেন্টিমিটার। চিত্রে গাঢ় অংশর ক্ষেত্রফল নির্ণয় করো। ঠিক আছে, তার মানে কি তোমার 1 2 আর এক্স হয়েছে এই তিনটা বৃত্তের কেন্দ্রগুলোকে হচ্ছে আমার যোগ করতে হবে। তো দেখি কেন্দ্রকে যোগ করলে আসলে কেমন দেখা যায়। যোগ করলে মনে করি এটা কেন্দ্র, এটা একটা কেন্দ্র, এটা একটা কেন্দ্র, এই যে এই কেন্দ্র তিনটাকে যদি আমি যোগ করি, যোগ করলে আসলে কি হবে দেখো তো, এটা কি একটা সমবাহু ত্রিভুজ উৎপন্ন হবে না? কারণ কি, এই যে এইটার দৈর্ঘ্য সমান, এটার দৈর্ঘ্য সমান, এবং এটার দৈর্ঘ্য আসলে সমান, যেহেতু কয়েনগুলো সবগুলো কি সেম আকৃতির সেম সাইজের ছিল, তার মানে এটা যদি ব্যাসার্ধ হয় এটাও ব্যাসার্ধ সেম, তাহলে দুইটা যোগ করলে আমি যা পাবো ঠিক তেমনিভাবে এই দুজনকে যোগ করলে তাই পাবো, এই দুজনকে যোগ করলে তাই পাবো। মানে সহজ কথা হচ্ছে যে ত্রিভুজটা পেলাম, এই ত্রিভুজের 3টা বাহুই আসলে সমান হবে। ঠিক আছে, তো ত্রিভুজটা হবে আসলে আমাদের সমবাহু ত্রিভুজ। এই দেখো এই যে এবি বিসি আর সি হবে হচ্ছে আমাদের সমান। কেন একটু লক্ষ্য করো, এই যে এই হলো আমাদের চিত্রটা, এটা 1 নাম্বার কয়েন ছিল, এটা 2 নাম্বার কয়েন, এটা হচ্ছে আমাদের ওই এক্স কয়েন। এটা এ হচ্ছে তার কেন্দ্র, বি হচ্ছে তার কেন্দ্র, সি হচ্ছে তার কেন্দ্র, তার মানে এ বি সি আমি হচ্ছে যেই ত্রিভুজটা পেলাম। তার মানে লক্ষ্য করো তো, এই যে এতটুকু কি আমার আর না বৃত্তের ব্যাসার্ধ, 1 নাম্বার বৃত্তের জন্য এতটুকু হচ্ছে আমার ব্যাসার্ধ আর, ঠিক তেমনিভাবে 2 নাম্বার বৃত্তের জন্য বি কেন্দ্র এতটুকু হচ্ছে কি আমার আর, তাহলে যোগ করলে আমি কত পাবো, 2r পাবো। মানে এ বি এটা হচ্ছে আমাদের 2r, ঠিক তেমনিভাবে বিসিও কি আমার 2r হবে না, আবার এসিও কি 2r হবে না, যেহেতু কয়েনগুলো কি সবার সাইজ সেম, সবার ব্যাসার্ধ কি সেম না। আমাদের কোশ্চেনে বলা হয়েছে যে এই যে অংশটা, এই অংশটার ক্ষেত্রফল তোমাকে নির্ণয় করতে বলা হয়েছে, এটাই গাঢ় অংশ আর কি। ঠিক আছে, এই অংশটা তোমার ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে। আর আমার একটা ত্রিভুজ আছে এ বি সি, হচ্ছে ত্রিভুজ সমবাহু ত্রিভুজ। তাহলে আমরা কি জানি, আমাদের কিন্তু একটা ইনফরমেশন দেওয়া আছে যে তার পরিসীমা কত, 18 সেন্টিমিটার। তাহলে ভাইয়া আমরা কি এখান থেকে একটা কাজ করে ফেলতে পারি না? সেই কাজটা কি, আগে আমরা লক্ষ্য করি যে এবি যে আমার বাহুটা,
এটার দৈর্ঘ্য আসলে কত? এই যে আর প্লাস আর, তার মানে কি 2r হবে না? ঠিক তেমনিভাবে এসির জন্য 2r, আবার কি বিসির জন্য 2r পাবো। তার মানে এবি যদি হচ্ছে আমার 2r হয়, এসিও হবে কি আমার 2r, এবং বিসিও হবে আমার 2r, রাইট? তাহলে পরিসীমা আমরা কি জানি? পরিসীমা জানি হচ্ছে তিনটা বাহুর যোগফল। তাহলে তিনটা বাহু কি হবে? এবি প্লাস বিসি প্লাস সিএ, তিনটার যোগ করলে কত হবে? 2r 2r 2r, 2 দুগুণে 2 আর 2 যোগ করলে 4, 4 আর 2 যোগ করলে হচ্ছে 6। তাহলে প্রশ্ন মতো আমি লিখতে পারি যে 6r ইকুয়াল টু হচ্ছে আমাদের 18। তা সুতরাং এখান থেকে আমি r ইকুয়াল টু কত লিখতে পারি? 18 ডিভাইড বাই 6, তার মানে কত থাকতেছে আমার? 6 সেন্টিমিটার হচ্ছে। তাহলে আমি এখান থেকে কিন্তু r এর মান পেয়ে গেলাম, যে r এর মান হবে হচ্ছে আমার 3 সেন্টিমিটার, তাই তো? আচ্ছা, যেহেতু এটা একটা কি আমার সমবাহু ত্রিভুজ, তাই না? সমবাহু ত্রিভুজ হলে কি আমার কোণগুলো কি সবাই সমান হবে। তার মানে এ কোণ, বি কোণ, সি কোণ সবাই কত ডিগ্রি করে হবে? 60 ডিগ্রি করে হবে। সমবাহু ত্রিভুজের প্রতিটা কোণের মান কি 60 ডিগ্রি না? আচ্ছা, এখন এই ইনফরমেশন আমাদের থাকলো। আমরা এখন একটা কাজ করব, সেটা হচ্ছে এবিসি যে সমবাহু ত্রিভুজ, এই এবিসি সমবাহু ত্রিভুজের আমি ক্ষেত্রফল বের করব। সেটা কি? যে এবিসি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি? ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে তোমার √3 ডিভাইড বাই 4 এক বাহু স্কোয়ার। এক বাহু স্কোয়ার, এক বাহুটা কার? সেটা হচ্ছে তোমার ত্রিভুজের এক বাহু। তাহলে ত্রিভুজের এক বাহু কি? এবি, বিসি অথবা এসি, এই তিনটা বাহুর একটা বাহু। তাহলে একটা বাহুর দৈর্ঘ্য আসলে কত? আমি তো আসলে একটা বৃত্তের ব্যাসার্ধ পেয়েছি আর সেটা হচ্ছে তোমার 3 সেন্টিমিটার। তাহলে এবি একটা যে বাহু, তার দৈর্ঘ্য আসলে কত হবে? 2r না? মানে 2 ইন্টু 3, 2 ইন্টু 3 মানে কি 6 সেন্টিমিটার। তার মানে এবি এক বাহুর দৈর্ঘ্য হবে তোমার 6 সেন্টিমিটার। এখন এই এক বাহুর জায়গায় হচ্ছে আমি 6 যদি বসিয়ে নিই, যে √3 ডিভাইড বাই 4 ইন্টু এক বাহু মানে হচ্ছে 6 হোল স্কোয়ার, ক্যালকুলেট যদি আমরা করি তাহলে এখানে পাবো হচ্ছে 15.59 বর্গ সেন্টিমিটার। প্রায়, যেহেতু দশমিকের পরে আমি পারফেক্ট নিচ্ছি না, তা প্রায় দিতে পারো, বা বর্গ সেন্টিমিটার, এতটুকু বর্গ সেন্টিমিটার। এটা পেয়ে গেলাম হচ্ছে আমি এ বি সি এর ক্ষেত্রফল, পুরোটার ক্ষেত্রফল। কিন্তু আমার লাগবে কি? আমার লাগবে হচ্ছে এই ভিতরের ক্ষেত্রফল, এতটুকু। তার মানে এই পুরাটার ক্ষেত্রফলের থেকে যদি আমি হচ্ছে এই পার্টগুলো বাদ দিতে পারি, এই যে কালো যে পার্টগুলো, এগুলোকে যদি বাদ দিয়ে ফেলতে পারি, তাহলে কিন্তু আমি এই ক্ষেত্রফলটা পেয়ে যাব। পুরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল থেকে যদি আমি এই কালো পার্টগুলোকে বাদ দিতে পারি, তাহলে কি আমি হলুদ যে অংশটা, বা এখানে যে গাঢ় সবুজ বলা হয়েছে, আমি হলুদ দিয়ে দেখালাম, এই অংশটার ক্ষেত্রফল আমি পেয়ে যাব, ভিতরেরটা। এটার জন্য আসলে এখন আমার কি করতে হবে? লক্ষ্য করো, আমরা কি বৃত্তকলার ক্ষেত্রফলের যে ফর্মুলাটা, সেটা কি পড়েছিলাম না? যে বৃত্তকলার ফর্মুলা, তো বৃত্তকলার ফর্মুলা কি ছিল তোমার? একটা কোণ থিটা ডিভাইড বাই কি 360 ইন্টু কি পাই আর স্কোয়ার, ওই ফর্মুলাটাই আমরা হচ্ছে এখানে একটু ইউজ করব। খেয়াল করে দেখো তো, এখানে আসলে কয়টা বৃত্তকলা পাচ্ছে? এখানে কিন্তু আমরা 3টা বৃত্তকলা পাচ্ছি। একটা কি? যে এ ডি এফ, এই যে এই বৃত্তকলাটা, এই দেখো এই বৃত্তকলার ক্ষেত্রফল এ ডি এফ, আর এটা পাচ্ছি সি ই এফ, আর এটা হচ্ছে বি ই ডি, এই বৃত্তকলা। এবং 3টা বৃত্তকলাই কি আসলে সমান। তার মানে যে কোনো একটা বৃত্তকলার যদি আমি ক্ষেত্রফল বের করি, তারপর যদি 3 দিয়ে গুণ করে দিই, তাহলে এই টোটালটার আমি ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে দেখি, যে আমি মনে করো এই যে এ ডি ই, এই বৃত্তকলার ক্ষেত্রফল বের করতে চাই, যে এ ডি, আচ্ছা এ ডি ই না, এটা এফ, এই যে এ ডি এফ। তাহলে এ ডি এফ যে বৃত্তকলার, এটার ক্ষেত্রফল কত হবে? বৃত্তকলার ফর্মুলা আমরা কি জানি? যে থিটা ডিভাইড বাই হচ্ছে 360 ডিগ্রি ইন্টু পাই আর স্কোয়ার। এখানে যে থিটার মান আসলে কত হবে? যে এই কোণটা না? আর এই কোণ কি সমবাহু ত্রিভুজের একটা কোণ, সেটা কত? 60 ডিগ্রি। তাহলে এখানে আমি মানগুলো যদি বসাই দিই, যে 60 ডিগ্রি ডিভাইড বাই হচ্ছে 360 ডিগ্রি ইন্টু পাই 3.1416 বসাবো, আর আর স্কোয়ার, আর কি? আর হচ্ছে আমার এই যে ব্যাসার্ধ, এখানে কিন্তু আমি 6 বসাবো না, এখানে কত বসাবো? 3 বসাবো, এখানে বসাবো 3 স্কোয়ার। আমি যদি একটু ক্যালকুলেশন করি, তাহলে পাবো কত? 4.7124 বর্গ সেন্টিমিটার। তোমরা একটু ক্যালকুলেশন করে দেখো। তাহলে আমি কি জানি? আমার তো আসলে এখানে তিনটা বৃত্তকলা না? একটা বৃত্তকলা হচ্ছে এ ডি এফ, আরেকটা বৃত্তকলা হচ্ছে তোমার সিই এফ, আরেকটা কত? আরেকটা হচ্ছে তোমার বিইডি। আমি এটার জন্য মান বের করেছি, সেটা কত? 4.7124। এই তিনটাই তো আসলে সমান। তার মানে আমি যদি এই যে এটার মানটা বের করেছি, এটার সাথে যদি 3 দিয়ে গুণ করে দিই, তাহলে কিন্তু আমার হয়ে যাচ্ছে। কত হবে? 3 ইন্টু 4.71
24 বর্গ সেন্টিমিটার যা আসবে এতটুকু আমি রেখে দিই। এখন এখন আমার কি লাগবে? আমার এই গাঢ় অংশটার ক্ষেত্রফল লাগবে না, এই এতটুকু অংশের ক্ষেত্রফল। এটার জন্য আমি কি করব? এটার জন্য আমি করব কি, সেটা হচ্ছে যে আমি যে এই এবিসি যে পুরাটার ক্ষেত্রফল বের করেছিলাম, এটা থেকে বিয়োগ দিয়ে দিব এই তিনটার ক্ষেত্রফল। সেটা কত? যে 3 ইন্টু 4.7124। আর এবিসি কত বর্গ সেন্টিমিটার? সেটা ছিল হচ্ছে 15.59 বর্গ সেন্টিমিটার, মাইনাস হচ্ছে 3 ইন্টু 4.7124। তো এই যদি ক্যালকুলেশন করে দেখি, ক্যালকুলেশন করে দেখবো আমরা পাবো হচ্ছে 1.4528 বর্গ সেন্টিমিটার। এই কাজ করলে আমি হচ্ছে যে মাঝের যে ক্ষেত্রফলটা, মাঝের যে অংশটা রয়েছে তার ক্ষেত্রফল আমি পেয়ে যাচ্ছি এত বর্গ সেন্টিমিটার। আশা করি বুঝতে পেরেছো। প্রথমে হচ্ছে আমি সমবাহু ত্রিভুজের জন্য ক্ষেত্রফল বের করেছি, তারপর বৃত্তকলার ক্ষেত্রফল বের করেছি, তিনটা বৃত্তকলার ক্ষেত্রফলকে হচ্ছে আমি যোগ করেছি বা 3 দিয়ে গুণ করেছি, মানে টোটালটা বের করেছি আর কি। তারপর ওই সমবাহু যে ত্রিভুজ রয়েছে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল থেকে এই যে বৃত্তকলার ক্ষেত্রফলগুলো সেগুলোকে যদি বাদ দিয়ে দিই, তাহলে যে মাঝখানে যে পার্টটা তার ক্ষেত্রফল বের হয়ে যাবে। এবার দেখো ঘ নাম্বার বলে হয়েছে যে খাতায় চিত্রের যে কোনো একটি কয়েনের ছাপ নিয়ে বৃত্ত বানাও, তারপর বৃত্ততে কেন্দ্র নির্ণয় করো। বেসিক্যালি কি করবা, যে প্রথমে একটা এরকম করে একটা বৃত্ত আঁকবা, মানে বৃত্ত কয়েনের ছাপ নিয়ে একটা বৃত্ত আঁকবা। তারপর করবা কি, যে একটা জে নিয়ে নিবা, যে কোনো যে এ বি একটা তুমি হচ্ছে জে নিয়ে নিবা। তারপর করবা কি, এখানে একটা আরেকটা জে আঁকবা, কিন্তু ট্রাই করবা যেন আমার এই এই এ বির সাথে এটা যেন একটা লম্ব হয় বা 90 ডিগ্রি যেন ক্রিয়েট করে, চাঁদা দিয়ে বা যে কোনো কিছুভাবে তুমি এটা আঁকতে পারো যেন এই যে এখানে একটা লম্ব হয়, একটা লম্ব হয়। তো এটাকে তুমি বিসি নাম দিতে পারো, এটা আরেকটা জে, এ বি একটা জে, বিসি আরেকটা জে, এবং তাদের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। কেন করছি বলো তো? আমরা আসলে অর্ধবৃত্তস্থ কোণ বানাতে চাই। এই যে তারপর এ আর সি কে তুমি হচ্ছে কানেক্ট করে দিবা। এ সি কে কানেক্ট করে দিলে এটা কি আসলে একটা অর্ধবৃত্তস্থ কোণ না? আমরা কি জানি যে অর্ধবৃত্তস্থ কোণ আসলে কি? এক সমকোণ। আর অর্ধবৃত্তস্থ কোণের যে আমার অতিভুজ, এই অতিভুজটা কি আসলে বৃত্তের জে না? তার মানে কেন্দ্র এই জের কোন একটা জায়গায় আছে। মানে এই যে আমাদের এসি, এই এসি আসলে কি বৃত্তের জে। তাহলে কেন্দ্রটা আসলে কোথায় থাকে? জের ঠিক মাঝখানে থাকে না? তুমি স্কেল দিয়ে তুমি এসি দৈর্ঘ্য নির্ণয় করবা, তারপর এটার ঠিক মিডল যে পয়েন্টটা এটা নির্ণয় করে ফেলবা, তাহলেই দেখবা যে তুমি বৃত্তের কেন্দ্র পেয়ে যাচ্ছ। তাহলে পয়েন্টটা কি? প্রথমে ছাপ দিবা, একটা জে আঁকবা, ওই জে এর সাথে লম্ব করে তুমি আরেকটা জে আঁকবা, তারপর দুজনকে কানেক্ট করে দিবা, তুমি একটা অর্ধবৃত্তস্থ ত্রিভুজ পেয়ে যাচ্ছ, যার একটা কোণ কি তোমার 90 ডিগ্রি, এক সমকোণ, অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে অর্ধবৃত্তস্থ কোণের আমি জানি যে অতিভুজটা বা বড় যে বাহুটা, সেই বাহুটাই কিন্তু আসলে বৃত্তের ব্যাস হয়, যেহেতু সমান দুইটা ভাগে ভাগ করছে বৃত্তকে। ওই ব্যাসের মধ্যবিন্দুটাই আসলে আমার বৃত্তের কেন্দ্র। ইজি। পরবর্তী প্রবলেমটা দেখো, যে কোনো একটি কয়েনের ব্যাসার্ধের গুণিত ব্যাসার্ধ দুইটি বৃত্ত আঁকো। আচ্ছা গুণিতক, আচ্ছা ওকে। বৃত্ত দুইটি পরস্পরকে বহিঃস্পর্শ করলে প্রমাণ করো যে বৃত্ত দুইটির কেন্দ্রদ্বয়ের দূরত্ব তাদের সাধারণ ব্যাসার্ধের দ্বিগুণ। আচ্ছা ওকে, তাহলে কি বলছে দেখো, একটি কয়েনের ব্যাসার্ধের গুণিতক। আচ্ছা একটা কয়েন যে আঁকছিলাম শুরুতে, ওইটার কত ছিল? আর ছিল না? ওইটার গুণিতক কি কি হইতে পারে? মনে করো আর ইকুয়াল টু এক্স, তো এটাকে মনে করো 2 দিয়ে গুণ করলা বা 3 দিয়ে গুণ করি বা 3 দিয়ে গুণ করি, এখানে চিত্রে 3 দিয়ে গুণ করা আছে, তো 3 আর ইকুয়াল টু কত হবে? 3x হবে, তাই না? 3x হবে। তার মানে আমি ধরে নিচ্ছি যে ব্যাসার্ধ একটা হবে হচ্ছে 3x। 2x দিয়ে করতে পারো, 4x দিয়ে করতে পারো, ওটা আসলে ম্যাটার করতেছে না, যে কোনো গুণিতক হইতে পারে। আমি এখানে 3x দিয়ে করতেছি। যে প্রথমে আমার ব্যাসার্ধ ছিল মনে করো x একটা, এখন আমি এটার 3 গুণ করে দিচ্ছি, 3x করে ফেললাম। এমন এখন 3x আমি দুইটা 3x ব্যাসার্ধ বিশিষ্ট দুইটা বৃত্ত আঁকবো, যারা কিনা পরস্পরকে বহিঃস্পর্শ করবে, রাইট? তারপর কি বলা হয়েছে দেখো তো, বৃত্ত দুইটি পরস্পরকে বহিঃস্পর্শ করলে প্রমাণ করো যে বৃত্ত দুইটির কেন্দ্রদ্বয়ের দূরত্ব, ওকে। তার মানে কি, যে বৃত্ত দুইটার কেন্দ্রকে যদি আমি কানেক্ট করে দিই, তাদের দূরত্ব হবে কি? তাদের সাধারণ ব্যাসার্ধের দ্বিগুণ। সাধারণ ব্যাসার্ধের দ্বিগুণ, এই যে আমি যে ব্যাসার্ধ নিয়েছি এটার দ্বিগুণ হবে। লক্ষ্য করো, মনে করো আমার এটা একটা বৃত্ত, তার কেন্দ্র O1, এটা আমার আরেকটা বৃত্ত, তার কেন্দ্র হচ্ছে আমার O2। এই যে কেন্দ্র দুজনকে আমি কানেক্ট করলাম, তার মানে O1 O2 এটার দূরত্ব, একটা দূরত্ব আছে, এই দূরত্ব কত হবে বলো তো? এই যে 3x প্লাস 3x না? কারণ কি, এতটুকু দূরত্ব যে এতটুক, তারপর হচ্ছে এতটুক, তার মানে দুইটা ব্যাসার্ধের যোগফলই হবে আমার O1 আর O2 মধ্যবর্তী দূরত্ব। ক্লিয়ার?
তার আমরা এটাকে কানেক্ট করতে পারি। লক্ষ্য করো, যেহেতু বৈধভাবে স্পর্শ করছে তাহলে স্পর্শবিন্দু কী হবে, টি হবে। আর একটু সুন্দর করে লিখতে পারি যে O1 O2 আসলে ভেঙে লিখতে কী হবে, O1T প্লাস হচ্ছে O2T। তাহলে O1T এর মান কত লিখতে পারি, 3x লিখতে পারি। O2T এর মান কি লিখতে পারি, 3x লিখতে পারি। একই কথা, দুইটা মিলে কত হবে তোমার 6x সেন্টিমিটার হবে, তাই না? এই 6xটা আসলে কি, 6xটা হচ্ছে তোমার O1 থেকে O2-র মধ্যবর্তী দূরত্ব। এই 6xকে তুমি এভাবে লিখতে পারো না, 2 × 3x। আর এই 3xটা কি ছিল, এই 3x কি ছিল না তোমার বৃত্তের ব্যাসার্ধ, যেটা কিনা আমি বলতে পারি সাধারণ ব্যাসার্ধ। সাধারণ ব্যাসার্ধ, ক্লিয়ার? তার সাথে কত গুণ হচ্ছে, তোমার 2 গুণ হচ্ছে। এটাই তোমাকে বলছে যে সাধারণ ব্যাসার্ধের দ্বিগুণ হবে কেন্দ্রের দূরত্ব যদি আমি গুণিতক নিয়ে কাজ করি। তো 3 নিয়ে যদি কাজ না করতাম, যদি 5 নিয়ে কাজ করতাম, তাহলে ব্যাপারটা আসলে সেমই হইতো। দেখো কি হইতো, মনে করো 5 নিয়ে কাজ করতেছো, এটা মনে করো 5x, আর একটা বৃত্ত এটারও ব্যাসার্ধ মনে করো তোমার হচ্ছে যে 5x। তো দুইটা বৃত্তকে যদি তুমি কানেক্ট করো, এই যে O1 O2, এটা মনে করো টি, এই যে স্পর্শবিন্দুকে মনে করো টি দিলা, তাহলে কত হবে যে O1 O2 ইকুয়াল টু কত হবে O1T প্লাস O2T। এটাও তোমার 5x, এটাও তোমার 5x, তাহলে 5x কত হবে 10x। এই 10xকে আসলে তুমি কি লিখতে পারো, 2 × 5x না? এই 5xটা আসলে কি ছিল, একটা বৃত্তের কি সাধারণ ব্যাসার্ধ না? এই ব্যাপারটাই তুমি এটা আসলে যে কোনো মান নিয়ে নিতে পারো, 3x নিয়ে করতে পারো, তুমি হচ্ছে 4x নিয়ে করতে পারো, অথবা 5x নিয়ে করতে পারো। যে কোনো মান দিয়ে তুমি করো, তুমি আসলে শেষ পর্যন্ত দেখবা যে দূরত্ব তুমি পাবা, ওই দূরত্ব হবে এই সাধারণ ব্যাসার্ধের দ্বিগুণ।